হ্যালো এভরিওয়ান, আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি মডার্ন ইন্ডিয়া হিস্ট্রির ওপর। এবং এটা ডব্লিউবিসিএস যারা আপকামিং 2025 প্রিলিমিনারি 2026 প্রিলিমিনারি এক্সাম দেবে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং সাথে সাথে যারা ডব্লিউবিসিএস 2024-এ মেন্স দেবে, এছাড়াও অন্যান্য এক্সাম যারা অ্যাসপিরেন্ট আছেন, প্রত্যেকের জন্যই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির এই যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ কারণ হচ্ছে আমি বলবো সেই সব এরিয়াগুলো যেগুলো থেকে 20% যদি এফোর্ট দাও, তাহলে কিন্তু 80% তুমি কিন্তু কোশ্চেন তুমি শিওর শট পাবেই। এক্সামিনারদের কোন কোন টপিকগুলো খুবই পছন্দ, সেই টপিকগুলোই কিন্তু আজকে আমি বলবো। তো ভিডিওটা একটুও স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখবে, দরকার হলে নোট ডাউন করে নেবে, খুবই ইম্পর্টেন্ট আছে। তো স্পেসিফিক্যালি আজকের এই ভিডিওটা ডব্লিউবিসিএস এর মেন্সের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বানানো, কিন্তু ওই যে এরিয়াগুলো ইচ অ্যান্ড এভরি এক্সামে কিন্তু আসে। এবারে এই যে ডব্লিউবিসিএস এর মেন্সের পিআই পেপার 3, এটা ডব্লিউবিসিএস এর মেন্সের এই যে পিআইকিউ অ্যানালাইসিস করেছি 2017 থেকে 2023, অলমোস্ট 7 ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করেছি। এবং সেই কোশ্চেনে যে মডার্ন ইন্ডিয়া থেকে অলমোস্ট কত মার্কস থাকে সেটা কিন্তু আমি আজকে বলবো, এবং কোন কোন এরিয়াগুলো থেকে ম্যাক্সিমাম মার্কস থাকে সেগুলোই বলবো। আর শুধু আমি এটা পুরো অ্যানালাইসিস করে দেখেছি যে ওই যে এরিয়াগুলো, ওই এরিয়াগুলো কিন্তু ইউপিএসসিতেও বারবার আসে, রেল, এসএসসি, প্রতিটা এক্সামে কিন্তু ওই এরিয়াগুলো থেকে বারবার আসে। এবারে হিস্ট্রি অনেকটা হিউজ সাবজেক্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কী করে, পুরো সিলেবাসটা কভার করতে যায় এবং প্রথমে পড়া শুরু করে, তারপরে একটু মিডিলের দিকে যেতে যেতেই কিন্তু আগের পড়াগুলো কিন্তু পুরো ভুলে যায়। এইভাবে কিন্তু এবার হিস্ট্রি সহজ, কিছু কোশ্চেন তো ডুরাবেল সবাই পারে, কিন্তু তোমাদেরকে কিছু কোশ্চেন সহজ বলে কিছু কোশ্চেন অ্যাটেম্প করলাম আর ম্যাক্সিমাম মার্কস পেলাম না, সেটা কিন্তু ফাইনাল র্যাঙ্ক কিন্তু নিয়ে আসবে না। তো তোমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম মার্কস পেতে হবে। এই যে ডব্লিউবিসিএস এর মেন্সের পেপার 3, এইটা পুরো টোটাল 200 মার্কের পেপার, ঠিক আছে? তার মধ্যে হিস্ট্রি থেকে 100টা কোশ্চেন থাকে, আর জিওগ্রাফি থেকে 100টা কোশ্চেন থাকে, এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও থাকে। তো হিস্ট্রি থেকে এই যে 100 মার্ক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা খুবই ইজি। এই 100 মার্কটা পাওয়া খুব ভীষণই ইজি, কিন্তু এই যে স্ট্র্যাটেজি, স্মার্ট স্টাডি এবং রাইট অ্যাপ্রোচ না থাকলে এই 100 মার্ক কিন্তু আনা সম্ভব নয়। শুধু পড়লে হবে না, পড়তে তো হবেই, সবাই পড়ে, না পড়লে র্যাঙ্ক আসবে না, পড়তে তো হবেই, কিন্তু কম এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম মার্কস ক্যারি করতে হবে। এবং এক্সামিনারের মাইন্ডসেট কী সেটাকে কিন্তু ডিকোড করতে হবে, তাহলে কিন্তু যে কোনো এক্সামে তুমি ফাইনাল র্যাঙ্ক নিয়ে আসবে। আর আজকের এবং নেক্সট যতগুলো আমাদের ভিডিও আসবে, আমরা কিন্তু যাতে একটা স্টুডেন্ট, একটা অ্যাসপিরেন্ট ফাইনাল মার্ক নিয়ে আসে, সেই টার্গেটেই কিন্তু আমরা ম্যাক্সিমাম ভিডিওগুলো বানাচ্ছি। তাই আমাদের এই যে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং কানেক্ট থাকো, এবং দেখতে পারবে যে আমরা কী ধরনের কন্টেন্ট নিয়ে আসছি। যদি ভালো না লাগে তারপরে আনসাবস্ক্রাইব করে দিও, কোনো চাপ নেই। এই যে মডার্ন ইন্ডিয়া কেন এতটা ইম্পর্টেন্ট, দেখো, মডার্ন ইন্ডিয়া টোটাল হিস্ট্রি, টোটাল ওয়েটেজ থাকে 100 মার্কস, আর মডার্ন ইন্ডিয়া থেকে আসে 55 মার্কস, অলমোস্ট 50+ কোশ্চেন কিন্তু মডার্ন ইন্ডিয়া থেকে 50%-এর বেশি কোশ্চেন। এরপরে কি, এই যে প্রেডিক্টেবল প্যাটার্নস, ডব্লিউবিসিএসের যে কোশ্চেনগুলো এসছে, ইম্পর্টেন্ট পার্সোনালিটি, অ্যাক্টস, ডেটস, এইগুলো আমি কিন্তু বলবো যে কোন কোন এরিয়াগুলো থেকে আসছে। তো মডার্ন ইন্ডিয়া কিন্তু ডিটারমাইন করবে তোমার ফাইনাল র্যাঙ্ক, কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম মার্কস তুমি পেতে পারো। এরপরে আমি টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশান এবং প্রায়োরিটি কোনগুলোতে ম্যাক্সিমাম দিতে হবে সেটা আমি বলছি 2017 থেকে 2023 অ্যানালাইসিস করে। তো হাই ইল্ডিং জোন কোনগুলো সেইটা তোমরা দেখে নাও, যে গান্ধিয়ান এরা এবং মাস মুভমেন্ট, এটা কিন্তু সব থেকে হাই ইল্ডিং জোন। সেকেন্ড, গভর্নর জেনারেলস অ্যান্ড ব্রিটিশ পলিসিস, অ্যাডমিনিস্ট্রেশন আছে, ল্যান্ড আছে, অ্যাক্টস আছে,
যত যা গভর্নর আছে তাদের টেনিওরে যা যা হয়েছিল সব কিছু কিন্তু এখানে ইনক্লুড করতে হবে, মানে তোমাদেরকে পড়তে হবে। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে আইএনসি সেশন এবং সাথে ন্যাশনালিজম, তার সাথে ডেটস, প্রেসিডেন্ট কে ছিল, কোন কোন সেশানগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলো। তো তোমাদেরকে ফোকাস করতে হবে কিন্তু 70% কোশ্চেন, যেহেতু লাইক 70% না, আরও বেশি কোশ্চেন এখান থেকে আসছে, 80%। তোমাদের কিন্তু মানে টোটাল যদি টাইম ইনভেস্ট করো তার কিন্তু ম্যাক্সিমাম টাইম এখানে ইনভেস্ট করো। তো মিডিয়াম হাই ইল্ডিং জোন যেগুলো আমরা ভুলে যাই সেটা হচ্ছে রিভোল্টস, বিভিন্ন ট্রাইবাল রিভোল্ট আছে, তারপরে পিজেন্ট রিভোল্ট আছে, 1857-এর রিভোল্ট। এবারে প্রিলিতেও কিন্তু অনেকগুলো কোশ্চেন এই এরিয়াটা থেকেই এসছে, প্রায় 5টা মতো কোশ্চেন কিন্তু এই এরিয়াটা থেকেই এসছে। ডব্লিউবিসিএস আর এই যে প্রিলিমিনারিটা হলো এখান থেকে, এই যে সিধু কানহু, তারপরে বিরসা মুন্ডা, তারপরে এই যে রতন মানিক, অনেকগুলো কিন্তু কোশ্চেন এসছে এই শুধু এই এরিয়াটা থেকে। তারপরে যে বললাম ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি, তো আমি মাইক্রো থিমগুলোতে যাব, আগে কিন্তু মেন থিমগুলো আমি বলছি, যে গান্ধিয়ান এরা অ্যান্ড মাস মুভমেন্ট, সেকেন্ড বললাম যে গভর্নর জেনারেল অ্যান্ড ব্রিটিশ পলিসিস, থার্ড বললাম যে আইএনসি সেশনগুলো, ফোর্থ বললাম রিভোল্টস অ্যান্ড আপরাইজিং, তারপরে ফিফথ বলছি প্রেস, এডুকেশান অ্যান্ড সোশিও রিলিজিয়াস রিফর্মস। তোমরা দরকার হলে এই যে চ্যাপ্টারগুলো বললাম দরকার হলে নোট ডাউন করে নাও, কারণ এইগুলোতে ম্যাক্সিমাম এফোর্টস দাও তোমরা, তাহলে কিন্তু ভালো মার্কস পাবে। এরপরে আমি মাইক্রো থিমের মধ্যে ঢুকবো, যে ফার্স্ট টপিক কোনটা বলেছিলাম যেখানে 75% তোমরা বা 80% টাইমটা অ্যালোকেট করো, সেটা হচ্ছে গান্ধিয়ান এরা অ্যান্ড মাস মুভমেন্ট। এই এরিয়াটা থেকে কিন্তু 30+ কোশ্চেন টোটাল, 2017 থেকে 23-এর মধ্যে টোটাল কোশ্চেন 30+ কোশ্চেন কিন্তু এই এরিয়াটা থেকে এসছে। তো এই এরিয়াতে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন এরিয়াগুলো, আমি যদি মাইক্রো থিমের কথা বলি তাহলে টোটাল প্রথমে তো ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি গান্ধী একটা ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি। এবারের পিলিতেও একটা কোশ্চেন এসছে গান্ধী থেকে, একটা নয় দুটো। আগের বারে প্রতি বছর ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সাম এবং ইউপিএসসিতেও কিন্তু হট টপিক যদি বলা হয় যে গান্ধিয়ান এরা এবং তার যে সকল মুভমেন্ট ছিল, যে গান্ধীর জন্মলগ্ন থেকে এবং তারপরে যে সাউথ আফ্রিকাতে গেল, সেখান থেকে ট্রেন থেকে ফেলে দিল তাকে, কোন স্টেশনে ফেলে দিল, তারপরে তার পার্সোনাল যেসব জায়গায় তিনি এই যে মুভমেন্ট করেছেন, যে ফার্স্ট 1915-এ তিনি ইন্ডিয়াতে ব্যাক করলেন, তারপর কোন সেশনে তিনি ফার্স্ট যোগদান করেছিল 1901-এ, ঠিক আছে, সেবারের কে প্রেসিডেন্ট ছিল, দিনসা ওয়াচা। তো এই যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলোও কিন্তু যথেষ্ট, এই জায়গাটা পুরো 100% তুমি এফোর্ট দাও, দেখবে ভালো মার্কস আসবে। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আছে, দরকার হলে যদি তোমরা কমেন্ট করো আমি এই চ্যাপ্টার থেকে কী কী প্রবাবেল কোশ্চেন আসতে পারে সেগুলোও কিন্তু আমি বলতে পারি। তো আজকে দেখে নাও ইম্পর্টেন্ট যে গান্ধীর যে নন কোঅপারেশন মুভমেন্ট। তো প্রথমে গান্ধী ইন্ডিয়াতে ফিরলো, তারপরে হচ্ছে 1970-তে 17, 18, 19-এ যেসব ঘটনাগুলো ঘটেছিল, যেমন ফার্স্টে চম্পারণ সত্যাগ্রহ, তারপরে তারপরে আহমেদাবাদ মিল স্ট্রাইক, তারপরে খেদা সত্যাগ্রহ, তারপর এই যে রাওলাট সত্যাগ্রহ, তারপরে যে নন কোঅপারেশন মুভমেন্ট এনসিএম, চৌরি চৌরা, এগুলো কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, একদম ফুল পিন পয়েন্ট, পুরো কোনো কিছু ছাড়া চলবে না, টোটালটাই পড়তে হবে। তারপরে এই মিডিল পার্টে স্বরাজিস্টদের যেসব কার্যকলাপ সেটাও ইম্পর্টেন্ট আছে, এবং তার সাথে সাথে গান্ধীজির যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, তার সাথে ডান্ডি মার্চ কবে থেকে কোথা থেকে শুরু করেছিলেন তিনি, তারপরে ডান্ডি মার্চের বিটুইনে যে আরএনএর সাথে একটা বৈঠক হয়েছিল সেটা ভালো করে পড়তে হবে। এরপরে কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে এখানে আমি একটা কথা বলবো, এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, এই যে তিনটে বড় বড় মুভমেন্ট, প্লাস বেঙ্গলে একটা হয়েছিল যেটা এই বঙ্গভঙ্গ আন্দোলন, সেইটা নিয়ে কিন্তু যে কোথায় হয়েছিল, কোন কোন পার্সোনালিটি, এবং এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্টে ধরো একটা এক্সাম্পল নিয়ে আমি বলছি, এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিন্তু থেকে কোশ্চেন কিন্তু প্রতিটা বছরই কিন্তু ডব্লিউবিসিএস মেন্সে জিজ্ঞেস করেছে। তো 2017-তে জিজ্ঞেস করেছে, 2018-তে জিজ্ঞেস করেছে, তার সাথে 2021-এ জিজ্ঞেস করেছে, এবং 2023-এও কিন্তু জিজ্ঞেস করেছে। তো এটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সি, তো প্রতি বছর কিন্তু রিপিট করছে এখান থেকে কোশ্চেন। তো 2018-তে একটা কোশ্চেন, যে কোন মিশনের পরে লঞ্চ হয়েছিল, বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ
লঞ্চড ইন ইমিডিয়েট রেসপন্স টু দ্য ফেলিওর অফ হুইচ মিশন, এরকম একটা কোশ্চেন এসেছিলো 2018-তে। তো অ্যান্সার হবে ক্রিপস মিশন। তারপরে যে কোথায় হয়েছিল, ইন্ডিয়া বেঙ্গলের কোথায় কোথায় হয়েছিল, অপশান ছিল গড়বেতা, তমলুক, কাঁথি, হলদিয়া। তো তমলুকে তো জানো জাতীয় সরকার সতীশ সামন্ত, তারপরে বীরেন্দ্রনাথ শাসমল, তারপরে মাতঙ্গিনী হাজরা ওখানে প্রাণ দিয়েছিলেন। তো এই যে পুরো ডিটেলসে কিন্তু জানতে হবে। কনকলতা বড়ুয়া কোথা থেকে অ্যাসোসিয়েট ছিল, কোন যে কনকলতা বড়ুয়া আসাম থেকে। তো বালিয়া, এই যে এই জায়গাগুলো থেকে কিন্তু ভালো করে পড়তে হবে। এবছরও কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমসে 2024 যে এক্সামটা হলো, সেখানেও কিন্তু এই যে একটা কোশ্চেন এসেছিল, ওটা অল অফ দ্য অ্যাবাভ হবে। ওখানে বালিয়া ছিল, তারপরে অনেকগুলো জায়গার নাম ছিল। তো এই যে জায়গাটা যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তো এখানে কিন্তু মাইক্রো থিমের উপরে ঢুকে গিয়ে আরও ভালো করে অ্যানালাইসিস করে এই জায়গাটাকে খুব ভালো করে দরকার হলে নোটস বানিয়ে নাও। যদি তোমার ভুলে যাওয়ার প্রবাবিলিটি থাকে এবং রিভিশন খুব কম হয়, তাহলে তুমি নোটস বানিয়ে নাও। নোটস বানালে কি হয়, যে এক্সামের দিতে যাওয়ার আগের দিন কিন্তু খুব ভালো রিভিশন করা যায়, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে না। কিন্তু না করে গেলে কিন্তু এক্সাম হলে এ হবে না বি হবে, বি হবে না সি হবে, সি হবে না ডি হবে, এই যে ব্যাপারটা হয় সেটা কিন্তু আর হবে না যদি রিভিশনটা তুমি ঠিকঠাক করে করো। এরপরে যদি প্যাটার্ন অ্যানালাইসিস করা যায়, তো বেঙ্গল স্পেসিফিক রোলটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। বেঙ্গলের কোথায় কোথায় কী কী ইম্প্যাক্ট পড়েছিল, যেহেতু একটা ডব্লিউবিসিএস এক্সাম, সেই কারণে কিন্তু বেঙ্গল স্পেসিফিক রিজিয়নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার সাথে এক্সপেক্টেড কোশ্চেন কী আসতে পারে এখানে, এখানে যেমন এই দুটো তিনটে চারটে কোশ্চেন এসেছিলো, যে হোয়েন গান্ধীজি গেভ হিজ ফেমাস স্লোগান ডু অর ডাই, এটা সবাই জানে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট যারা প্রিপারেশান নিচ্ছে, এইসব খুবই ইজি ডুরাবেল কোশ্চেন। এগুলো না অ্যান্সার দিলে কিন্তু তোমাদের র্যাঙ্ক আসবে না, এগুলো ভুল করা চলবে না। তো ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স কিন্তু দিতে পারে, যে 1 আগস্ট অফার হয়েছিল, তারপরে ক্রিপস মিশন, তারপর কুইট ইন্ডিয়া মুভমেন্ট হলো, তারপরে ক্যাবিনেট মিশন হলো, তারপরে 3 জুন প্ল্যান এলো। তো এখানে কিন্তু এই যে এরিয়াটা, ওখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। বাংলায় আইন অমান্য আন্দোলন কোথায় কোথায় হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন বাংলায় কোথায় কোথায় হয়েছিল, মানে কেন্দ্রগুলো ভালো করে কিন্তু পড়তে হবে, কেন্দ্রগুলো বারবার কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো টপিক নাম্বার 2তে চলে যাই, গভর্নর জেনারেল। এটাও কিন্তু খুব ভীষণই ইম্পর্ট্যান্ট। যে ফার্স্ট 1773 রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, কার সময় হয়েছিল, ওয়ারেন হেস্টিংস। তো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেখান থেকে ধীরে 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 প্রথমে ওয়ারেন হেস্টিংস, তারপরে লর্ড কর্নওয়ালিস, একের পর এক এইভাবে ধীরে ধীরে হতে হতে 1835-এ উইলিয়াম বেন্টিক কী হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো। এই যে ইনসিডেন্টগুলো, এবারে ওই যে প্রতিটা গভর্নর জেনারেল তার সময় কি কি ঘটেছিল, কি কি অ্যাক্টস এসেছিল, তারপরে কি কি ইনসিডেন্ট, ফেমাস ইনসিডেন্টস, যদি ব্যাটেলস হয় সেই ব্যাটেলস, এবং ব্যাটেলসের সাথে রিলেটেড হচ্ছে সন্ধি অর্থাৎ ট্রিটিস কিন্তু ইম্পর্ট্যান্ট, কাদের মধ্যে হয়েছিল ব্যাটেলটা সেটা ইম্পর্ট্যান্ট। তো প্রতি বছর কিন্তু এই জায়গাটা থেকেও ভালো রকম কোশ্চেন আছে, প্রিলিমস অ্যান্ড মেন্স দুটোতেই। তো 2017 থেকে 23-এর মধ্যে টোটাল 25+ কোশ্চেন কিন্তু এই এরিয়াটা থেকে এসেছে। এরপরে 1857-এর যে মহাবিদ্রোহ হলো, তারপরে 1858-এ কী হলো, 1858-এ ভারত শাসন আইন আসলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তো সেখানে কিন্তু নিউ ভাইসরয় অ্যাপয়েন্ট করা হলো ক্যানিংকে, লর্ড ক্যানিং। তো ক্যানিংয়ের পরে মেন ইম্পর্ট্যান্ট যারা ভাইসরয় ছিল, যেমন ক্যানিং তো ইম্পর্ট্যান্ট, তারপরে লর্ড লিটন, তার সময় কি কি হয়েছিল, অস্ত্র আইন, ড্রামাটিক ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ড্রামাটিক অ্যাক্ট, তারপর হচ্ছে রিপনের সময় যে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, কার্জনের সময় ইউনিভার্সিটিজ অ্যাক্ট। তো মেন যেগুলো ইনসিডেন্ট হয়েছিল সমস্ত কিছু কিন্তু এখান থেকে কিন্তু তোমাকে পুরো জলের মতো করে মুখস্থ করে নিতে হবে, মানে যেন কোশ্চেনে অ্যান্সারটা ইজিলি করা যায়, কারণ এই জায়গাগুলো টাইম সেভ করবে এবং তোমাকে র্যাঙ্ক আনতে কিন্তু সাহায্য করবে। এরপরে এই যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, কার সময় পার্মানেন্ট সেটেলমেন্ট হয়েছিল, লর্ড ওয়েলেসলি। রায়তারি সেটেলমেন্ট থেকে এবারে কিন্তু কোশ্চেন এসছে, দেখো এই যে এরিয়াগুলো আমি বলছি, দেখো প্রতিটা এরিয়া থেকে কিন্তু কোশ্চেন এসছে।
এবারেও কোশ্চেন এসছে যে রায়তয়ারি সিস্টেম কার মস্তিষ্ক প্রসূত? টমাস মুনরো। নেক্সট বারে তোমাদের আসছে মহলারি সিস্টেম কার? এলফিনস্টোন। তো তারপরে পার্মানেন্ট সেটেলমেন্ট কবে হয়েছিল, কার সময় হয়েছিল? তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লর্ড কর্নওয়ালিস হবে। তারপরে এই যে এক্সপান এই যে পলিসিটা, সাবসিডিয়ারি অ্যালায়েন্স আর ডক্টরাইন অফ ল্যাবস, এই দুটোর মধ্যে কিন্তু খুব গোলায়। সাবসিডিয়ারি অ্যালায়েন্স কিন্তু লর্ড কর্নওয়ালিসের সময়, লর্ড ওয়েলেসলির সময়, আর ডক্টরাইন অফ ল্যাবস কিন্তু ডালহৌসির সময়। এবার ফার্স্ট কোন রাজা বা কোন রাজ্য ফার্স্ট সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যোগদান করেছিল? ডক্টরাইন অ্যালায়েন্সে পরপর সিকোয়েন্স, এই যে ফার্স্ট সাতারা, তারপরে সম্বলপুর, হ্যাঁ, এইরকম করে তোমাদের কিন্তু সিকোয়েন্সটাও করে নিতে হবে। আমি জাস্ট বলছি, আজকে তো পুরো ক্লাস করাচ্ছি না, তো সেই কারণে জাস্ট বলছি, এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নাও। এরপরে হচ্ছে এক্সপানশন পলিসিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। কী এক্সপানশন পলিসিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন? তো এখানে কোশ্চেন এসছে, দেখো, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু অ্যাকসেপ্ট সাবসিডিয়ারি অ্যালায়েন্স। তো কোনটা হবে? দ্য হুইচ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস দ্য ডক্ট্রাইন অফ ল্যাবস। খুব ইজি কোশ্চেন। তো প্যাটার্ন অ্যানালাইসিস করে দেখো যে এইভাবে কোশ্চেন এসছে, এক্সপেক্টেড কোশ্চেন, যে ক্রোনোলজিক্যাল অ্যানেক্সেশন, এই যে যেটা বললাম, সাতারা, ঝাঁসি, অবাধ, ঠিক আছে, সম্বলপুরও মাঝখানে ছিল। ইলবার্ট বিল কন্ট্রোভার্সি কার সময় হয়েছিল, কী হয়েছিল ইনসিডেন্টটা? লর্ড রিপনের সময় হয়েছিল। তারপরে এই যে 2017-তে কোশ্চেন এসেছিল, সিভিল সার্ভিস, ফাদার অফ সিভিল সার্ভিসকে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিয়েছিল, দেখে নাও। ক্রিয়েটেড দ্য কনভেনেন্টেড সিভিল সার্ভিস ফ্রম 1861 অনওয়ার্ডস। এরপরে নেক্সট টপিক কিন্তু আইএনসি সেশন, আর্লি ন্যাশনালিজম। তো এখান থেকে কিন্তু 20+ কোশ্চেন দিয়েছে। পার্সেন্টেজ অফ কোশ্চেন দেখো, কন্ট্রিবিউশান, এখানে 20+ কোশ্চেন আছে। তো ন্যাশনাল, আমাদের যে ন্যাশনাল মুভমেন্ট চলেছিল আইএনএম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং তার মধ্যে এই যে আইএনসি সেশানগুলো, যে ফার্স্ট সেশান, সেকেন্ড সেশান, কে প্রেসিডেন্ট ছিল, কবে হয়েছিল, ফাউন্ডিং মেম্বার কে ছিল, কে সেক্রেটারি ছিল, ইম্পর্ট্যান্ট সেশান কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বিশেষ করে যে সুরাট স্প্লিট, এই যে বড় একটা লখনৌ প্যাক্ট 1916-এ, অম্বিকাচরণ মজুমদার প্রেসিডেন্ট ছিল। তো এই যে ইম্পর্ট্যান্ট, যে গান্ধীজি কোন সেশানে যোগদান করেছিল, এগুলো ছাড়াও কিন্তু এর আশেপাশে সমস্ত কিছু কিন্তু ভালো করে তোমাদেরকে পড়ে নিতে হবে। এবার মাইক্রোসফটকে যদি বলি, এখানে এই যে হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট? বদরুদ্দিন তৈয়বজি। তারপরে ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিল? এইগুলো কিন্তু ভালো করে জানতে হবে। প্যাটার্ন অ্যানালাইসিস করে কি বুঝলাম, যে আইএনসির যে একটা গুরুত্ব, ফার্স্ট মুসলিম, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট, ওমেনকে হচ্ছে অ্যানি বেসান্ট, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট বোস, এই যে হরিপুরা, ত্রিপুরা, এই দুটো সেশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কংগ্রেসের মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছিল, সুভাষ এবং গান্ধীজির মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছিল ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2। তো এই যে করাচি সেশন, তারপরে লাহোর সেশন 1929, পূর্ণ স্বরাজের প্রস্তাব আসে। তারপর করাচি সেশন 1931, রিগার্ডিং ফান্ডামেন্টাল রাইটস, কে ছিল প্রেসিডেন্ট? সর্দার প্যাটেল ছিল। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে যেটা মনে থাকে না, সেটা হচ্ছে রিভোল্টসগুলো কিন্তু অনেকের মনে থাকে না, এটাকে লিখে নিতে হবে। এরপরে আপরাইজিংস 1857-এর যে ইনসিডেন্টগুলো কোথায় কোথায় হয়েছিল, কে ইংলিশে, মানে ইংলিশ কমান্ডার কে ছিল, আর তাদের মানে কারা নেতৃত্ব দিয়েছিল, যেমন বিহারে আরা থেকে কুনওয়ার সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঝাঁসি থেকে, তারপর বেগম হজরত মোহাম্মদ মহল ও লখনৌ থেকে, তারপরে তাঁতিয়া টোপি, আর নানা সাহেব হচ্ছে কানপুর থেকে। এই যে এগুলো তো খুবই ইজি। তো এই এরিয়াগুলো কিন্তু যত কঠিন কোশ্চেনও যেগুলো আছে, ফ্যাকচুয়াল কোশ্চেন যেগুলো আছে, সেগুলো কিন্তু নোট ডাউন করে তোমাদেরকে কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। এরপরে দেখো ইম্পর্ট্যান্ট যদি সাব টপিক, এই যে গ্রেট রিভল্ট লিডার্স রিজিওনাল সেন্টার কোথায় কোথায় হয়েছিল, এটা বললাম। পিজেন্ট আপরাইজিং, ইন্ডিগো, তেভাগা, এছাড়াও যত আনকোরা যত যা রিভল্টস আছে সবগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ট্রাইবাল রিভল্ট, সাঁওতাল, মুন্ডা থেকে শুরু করে মোপালা, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এরপরে যে লিডার্স অফ দ্য রিজিওনাল রিবেলিয়ন্স, এই যে বিরসা মুন্ডা, তারপরে বুদ্ধ ভকত, জোয়া ভকত, তিতুমির কে ছিলেন?
ইন্ডিগো সাঁওতাল, ইন্ডিয়ার মধ্যে কোন কোন জায়গায় এই যে রিজিওনাল রিবেলিয়ন্স হয়েছিল। আর এই যে রিজিওনাল রিবেলিয়ন্সের সাথে সাথে আরও বিশেষ করে ইম্পর্ট্যান্ট কি, সেগুলো হচ্ছে যে স্পেসিফিক এপিসেন্টার। আর সেখানে এই যে বিশেষ করে যে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাসকে বলা হয় বাংলার কি হোয়াইট টাইলর নাকি একটা বলা হয়। অর্থাৎ এরপরে দেখো প্রেস, এডুকেশান আর সোশিও রিলিজিয়াস মুভমেন্ট রিফর্মস। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে মেন যেটা পড়বে ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি পড়বে, সাথে সাথে সে কোন কোন নিউজ পেপার, ঠিক আছে, আর নিউজ পেপারের এডিটর সেটা পড়বে। বুক রিটেন বাই ফ্রিডম ফাইটার্স, যেমন খুব ফেভারিট হচ্ছে অরবিন্দ ঘোষ, তারপরে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তারপরে জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, এদের নিউজ পেপারগুলো। আর প্রথমের দিকে যদি বলি, প্রথমের দিকে সোশিও রিলিজিয়াস মুভমেন্টে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, তারপরে বিবেকানন্দ, তারপরে ওই যে ব্রাহ্ম সমাজ, তারপরে ওই যে স্প্লিট হয়ে গেল সাধারণ ব্রাহ্ম সমাজ, এই এরিয়াগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তো এখান থেকে কিন্তু 15+ কোশ্চেন তোমাদের এসছে। এবার মাইক্রো সাব টপিক এখান থেকে দেখো কোশ্চেন কিন্তু এসছে, দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। আর পরবর্তী ক্লাসগুলোতে আমি কিন্তু কোশ্চেন সহ অ্যানালাইসিস করব প্রতিটা অপশান ধরে ধরে। এর এর যেমন উমেশচন্দ্র ব্যানার্জি, একে নিয়েও আলোচনা করব যে উমেশচন্দ্র ব্যানার্জি কী কী করেছিল। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়, ঠিক আছে। এইরকম প্রতিটা নীলদর্পণ, তারপরে এই যে নবগোপাল মিত্র কোন জার্নালের সাথে অ্যাসোসিয়েট ছিল, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিল। তো সমস্ত রকম কোশ্চেন এবং তার পিআইকিউর যে সাব টপিকগুলো, মানে যে অপশানগুলো, সেগুলো নিয়ে কিন্তু অ্যানালাইসিস করব। আর এক্সপেক্টেড ফিউচার কোশ্চেন কী কী আসতে পারে এই সব জায়গা থেকে, যেমন ইম্প্যাক্ট অফ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ঠিক আছে, এগুলো আসতে পারে। অমৃতবাজার পত্রিকা সুইচিং টু ইংলিশ, তারপরে এই যে ম্যাচ দ্য ফলোয়িং দিতে পারে, যে একদিকে পার্সোনালিটিস দিয়ে দিল, একদিকে নিউজ পেপার দিয়ে দিল, এবার ম্যাচ দ্য ফলোয়িং দিয়ে দিল অপশান ABCD। তো কী হবে, তোমরা এইগুলো এইরকম টাইপসের কোশ্চেন কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। এবং যদি তোমার এই জায়গাগুলো ম্যাক্সিমাম টাইম তুমি অ্যালোকেট করো, তাহলে কিন্তু ভালো মার্কস পাবে। তো বেঙ্গল কানেকশান, বেঙ্গলের যে লিটারেচার, বেঙ্গলের যে আর্ট অ্যান্ড কালচার, সেইটা কিন্তু ভালো করে তোমাদেরকে পড়তে হবে। যেমন বেঙ্গলে স্বদেশি মুভমেন্ট এবং এখন যেসব স্কিম আছে সেগুলো কিন্তু পড়তে হবে, বিশেষ করে ইউপিএসসির ক্ষেত্রে। ইউপিএসসি প্যাটার্নের দিকে যেহেতু যাচ্ছে, ইউপিএসসিতে কিন্তু 2023-এ একটা কোশ্চেন এসেছিল, এই যে হ্যান্ডলুম ডে, এটা বঙ্গভঙ্গের সময় হয়েছিল। তো সেইটা কিন্তু জিজ্ঞেস করেছিল ইউপিএসসিতে। তার সাথে কিন্তু মডার্ন যেসব ইনসিডেন্ট হয়েছিল, গভর্নমেন্ট স্কিম দিয়েছিল, সেই সব জায়গা থেকে কিন্তু কয়েকটা স্টেটমেন্ট তুলে দিয়েছিল। এবারে স্টেটমেন্ট 1, 2, 3 করে দিল। এবারে WBCS প্রিলিমসেও কিন্তু ওই রকম এসছে, স্টেটমেন্ট 1, 2, 3 করে দিল। এবার এখান থেকে তোমাকে কিন্তু এই যে কানেকশান করে স্ট্যাটিকটাও তোমাকে জানতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটাও জানতে হবে, এবং তাহলেই কিন্তু তুমি ভালো করে কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবে। এটা হচ্ছে ব্যাপার। আর এই যে ক্রোনোলজি, তাহলে মেন ফোকাস 1 নম্বর বললাম যে বেঙ্গল কানেকশান, 2 হচ্ছে তুমি ক্রোনোলজি বানাও, যে পরপর কী হয়েছিল। সিকোয়েন্স ইজ হেভিলি টেস্টেড, কারণ ওরাও চায় যে তুমি সিকোয়েন্সটা জানো কি না, ক্রোনোলজিটা ঠিকঠাক। হিস্ট্রির মেন কি, মনে রাখার জন্য মেন হচ্ছে ক্রোনোলজি। আর তুমি সেটা জানো না কি, সেটা কিন্তু ওরা বারবার, এক্সামিনার মাইন্ডসেট কিন্তু ওটাই, ওরা কিন্তু বারবার টেস্ট করে। যে সাইমন কমিশনের পরে নেহেরু রিপোর্টের পরে ডান্ডি মার্চ, তুমি শুধু মুখস্থ করছো নাকি জেনে বুঝে ভালো করে মুখস্থ করছো, সেটা হচ্ছে। ওই জন্যই এক্সামে কিন্তু একটু ঘুরিয়ে কোশ্চেন থাকে। যদিও এই যে WBCS মেন্সের লাস্ট 2022 আর 2023, এটাতে কিন্তু খুব একদম জলের মতো সহজ কোশ্চেন এসেছিল। তো তোমরা এই জায়গাটায় কিন্তু পুরো 100-এর 100 মার্কস তুলতে পারবে। আর 3 নম্বর হচ্ছে যে ফার্স্ট অ্যান্ড ফাউন্ডার। তো এই জায়গাগুলো কিন্তু তোমরা একদমই স্কিপ করবে না। তো ফাইনাল প্রিপারেশান স্ট্র্যাটেজি তোমাদের ম্যাক্সিমাম পাওয়ার বলছি কয়েকটা, যে পিআইকিউগুলোকে ভালো করে অ্যানালাইসিস করো। আমি ভিডিও নিয়ে আসছি এই WBCS-এর হিস্ট্রির উপরে, অলরেডি পলিটি এবং ইকোনমি পিআইকিউ সিরিজ চলছে, তোমরা সেগুলোও দেখো ভালো করে। আর
কোন কোন এরিয়াগুলো ইম্পর্টেন্ট সেগুলো আজকে বললাম, তোমরা নোট ডাউন করে নিয়েছো আশা করি। এবং ডোন্ট রিড হচ্ছে ব্লাইন্ডলি, বারবার যেটা বলছি যে ব্লাইন্ডলি রোড লার্নিং করে কিন্তু এখন এক্সামে ফাইনাল র্যাঙ্ক আনা সম্ভব নয়, কারণ টাইমটা কিন্তু সীমিত। এই সীমিত টাইমটা কিন্তু একদম পিন পয়েন্টে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু তুমি সাকসেসটা পাবে, ফাইনাল র্যাঙ্কটা নিয়ে আসতে পারবে। আর এই যে বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, বেঙ্গল সেন্ট্রিক একটা তোমাকে অ্যাপ্রোচ রাখতে হবে। এবং দরকার হলে ম্যাক্সিমাম যে স্ট্যান্ডার্ড বুকসগুলো আছে ওইখান থেকে এই যে এরিয়াগুলো আছে এগুলো ভালো করে, একদম ভালো সুন্দর করে নোটস বানিয়ে নাও। আর আমি যে টপিকগুলো বললাম ওইগুলো সুন্দর করে তুমি মানে স্মার্ট ওয়ার্ক করো। সিলেবাস বড়, কিন্তু এই যে প্রশ্ন আসে কিন্তু স্পেসিফিক প্রেডিক্টেবল জায়গাগুলো থেকে, প্রেডিক্টেবল ক্রোনোলজিক্যাল যে ক্ল্যারিটি সেটা কিন্তু তোমার থাকা দরকার, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এবার কিছু কোশ্চেন যেগুলো ফ্যাকচুয়াল আসবে, যেটা সবাই পারবে না, তুমিও পারবে না, এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের নেক্সট ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো কিন্তু আসবে, তো তোমরা তার জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে কানেক্ট থাকো। আর আজকের ভিডিওটা যদি ইউজফুল লাগে অবশ্যই একটা লাইক করো, আমাদের তো একটা মোটিভেশনের দরকার হয়। আর যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে জানাও, এবং যারা প্রিপারেশান নিচ্ছে ভাই দাদা বন্ধু তাদের সাথে শেয়ার করো, ঠিক আছে? দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।